যে আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কিন্তু আগামী ভোটটা আসলে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে। মানুষ এই বর্তমান গভর্নমেন্টের কথাবার্তাকে বিশ্বাস করে না। দুইটা জোট যদি বলি, যে বিএনপির নেতৃত্বে একটা জোট, অন্যদিকে জামাতের নেতৃত্বে সমমনা কিছু দল, দুই দিকে অবস্থান নিয়েছে। একটা বলছে যে গণভোট হতে হবে একেবারে নির্বাচনের দিন, আরটা তো আলটিমেটাম আজকেও দিয়েছে যে কোনোভাবেই একেবারে সরাসরি জামাতের আমির বলেছেন গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগই নাই। এই অবস্থায় সরকার কি করবে? সরকার তো এখন মনে করেন, সরকার তো বলেছে এই আপনাদেরকে 7 দিন সময় দিলাম, সে সময় শেষ। 7 দিনের মধ্যে আপনারা দেখেন কিছু করতে পারেন কিনা, না হলে আমরাই করব। এখন হয়তো সরকার নিজেরাই কিছু একটা করতে চাইবে, আমি জানি না সরকার কি করবে। কিন্তু সরকারের একজন প্রতিনিধি আছেন, উনি বলতে পারবেন ওনাদের কোনো অগ্রগতি আছে কিনা, আমি ঠিক জানি না। তবে আমি মনে করি এটা কিন্তু একটা জটিল অবস্থা। আসলে জটিল অবস্থা কেন, এখানে পক্ষ তো বেসিক্যালি দুইটা। যদিও ঝামেলাটা পাকাইছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে ঐক্যমত্য কমিশন, ওনারা ঝামেলাটা পাকাইছেন বেসিক্যালি, কিন্তু ওনারা তো কেউ নাই। এখন যেই পাকাক, এখন সমাধান তো করতে হবে। কারণ সমাধানের সময় কিন্তু দ্রুত যাচ্ছে, কারণ আগামী মাসে শিডিউল ঘোষণা করবে সরকার, যেভাবে ঘোষণা করেছেন যে আগামী মাসে শিডিউল হয়, তাহলে তার আগে তো সমাধানটা করতে হবে। কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপি কিছু কিছু কথাবার্তা বলতেছে, আবার জামাতে ইসলাম কিছু কিছু কথাবার্তা বলতেছে। এই কোনো কথাবার্তাই কিন্তু একটা যে সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে তা মনে হয় না, বরঞ্চ তাদের উভয়েরই কথাবার্তা মনে হচ্ছে তারা উভয়ে যার যার জায়গায় একদম অনড় আছেন, তারা ওখান থেকে সরবেন না এবং সেটা করেই ছাড়বেন, এই ধরনের একটা ভাব হতে পারে। এটা রাজনীতির মাঠের আলাপ হতে পারে, আমাদের তো রাজনীতির মাঠে তো অনেক কিছু হয়, যদি মেঠো বক্তৃতা হয় তাহলে কিছু বলার নাই। কিন্তু আমি আশা করব যে একটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার, এবং আমি এখনো মনে করি আন্ডারস্ট্যান্ডিং হওয়া সম্ভব। উভয়ের যুক্তিতে বক্তব্যে কিছু ঝামেলা আছে, আমি পার্সোনালি মনে করি। যেমন জামাত যেটা চাচ্ছে যে এখনই গণভোট চায় তারা, এবং তারা চাচ্ছে যে আইনি ভিত্তি। আপনি আইনি ভিত্তিতে কীভাবে দিবেন? ধরেন আপনি এখন গণভোট করলেন, ধরা যাক কথার কথা, আপনি এখন গণভোট করলেন, গণভোটে ধরা যাক আপনার হাই জিতলো, ধরা যাক ধরে নিচ্ছি, তাহলে কি আইনি ভিত্তি হয়ে গেল না? সুপারিশিত এটাকে তো আপনি পরবর্তী সময় আইন করতে হলে, এখন পর্যন্ত এক ধরে আপনি পাইলেন, একটা রায় পাইলেন, কিন্তু এটাকে আইন বানাতে গেলে কিন্তু আপনাকে সেই সংসদের কাছ থেকে পাস করাতে হবে। আবার সুপারিশে ওটাই দেওয়া আছে, সেটা তো সংসদের কাছে কি আপনি পাস করাবেন? আপনি সংসদে পাস না হওয়ার আগ পর্যন্ত আইনি ভিত্তি হবে না তো, আমার তো মনে হয় আমার হিসাবে হবে না, তো কি হবে? এটা কিন্তু একটা ব্যাপার আছে এখানে, যে আইনি ভিত্তি থাকতে হবে, হ্যান হবে তেন হবে, আইনই তো নাই, আইন কে প্রণয়ন করবে? এখন আপনি যদি অধ্যাদেশ করেন, সেটাতে আপনি করলেন, পরে আইন এটা বাতিল হয়ে গেল, সংসদে বললো এটা আমরা রেটিফাই করলাম না, তখন যেটাকে ভিত্তি মনে করেছিলেন ওটা তো ভিত্তি থাকলো না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এইটা কিন্তু ভাই ঝগড়াঝাটির বিষয় না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আমি একটা জিনিস, আবার দ্বিতীয়টা, বিএনপি যে জায়গাটা আসলে গো ধরছে, আমি যেটা বুঝি আর কি, বিএনপি যদি মুখে বলে যে ওই দিন হবে, আর ওই দিনের এই দিন কি পার্থক্য, আমি তো বুঝি না কিছু। বরঞ্চ আমি মনে করি নির্বাচনের দিন হলেই ভালো। ভালো কেন? নির্বাচনের আগে যদি হয়, মনে করি নভেম্বরে যদি হয়, ভোট পড়বে না, তো ভোটই পড়বে না। দেখেন আপনি 30% ভোট পড়বে না। 91 যে গণভোট হয়েছিল, যে গণভোটটাকে আমি সবচেয়ে লজিক্যাল গণভোট মনে করি, 91 গণভোটে ভোট পড়ছিল টোটালি 35%, মাত্র 35% ভোট পড়ছিল। যে গণভোটের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একমত ছিল, সেই গণভোটে মাত্র 35% ভোট কাস্ট হয়েছিল। আর এবার যদি ভোট হয়, সেই ভোটে তো আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো এটার মধ্যে ভোট দেবে না, আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা এই ভোটে আসবে না। আর আপনি যদি বিএনপিকে গাইড জোর করে নভেম্বরে নিয়ে আসেন যে তোমার করতেই হবে, তো বিএনপি কি হা ভোট দিবে? তো বিএনপি ঠিক আছে তোমরা আসো, দেখি কি হয়। বিএনপি যদি না ভোট দেয় তাহলে তো ভোটে, অথবা বিএনপি যদি ভোট দিতে না যায় তাও তো সমস্যা, ভোটই তো পড়বে না। তো সেক্ষেত্রে তো আরেক বিচ্যুতি। এবং এটা জামাত কেন এটা গো ধরতেছে আমি বুঝি না কিছু ব্যাপারটা। কিন্তু যদি ইলেকশনের দিন হয়, তো ইলেকশনে তো হয় কি, বাংলাদেশে ভোটটা কি হয়, প্রার্থীরা ভোটার নিয়ে আসে। একটা কথা বলি, যদি নির্বাচনটা বিএনপি ছাড় দেয়, যদি নির্বাচনটা আগেই হয়, সেক্ষেত্রে নির্বাচনে যদি ভোট কম পড়ে, সেক্ষেত্রে এটা কি জামাত এবং তাদের জোটের জন্য একটা বড় পরাজয় নয়? কোনটা? যদি এখন যদি গণভোটটা হয়, হ্যাঁ আমি তো এটাই বললাম, আমি তো এটাই বলতেছি, যদি ভোট কম কাস্ট হয়, এটা তো টোটাল গণভোটের জন্য, খালি গণভোট না, টোটাল জুলাই সনদের জন্য তো একটা মানে অ্যালার্মিং ব্যাপার হয়ে যাবে। মানুষ তো আর কি বলবে যে জুলাই সনদের ব্যাপারে মানুষের আগ্রহ নাই,
থানা ভোট দিতে আসে না। আর যদি কোনোভাবে না বিজয়ী হয়ে যায়, যদি না বিজয়ী হয়ে যায়, তাহলে তো এই যে পুরো প্রজেক্ট এতদিন ধরে যে একটা চলে আসছে পুরো সংস্কার সরকার ঐক্যমত্য, পুরোটাই তো ভেস্তে গেল। কারণ পুরোটা মিলে তো একটা প্যাকেজ বানাচ্ছে তারা। দেখেন এই যে সংস্কার কমিশন যেটা হয়েছিল, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল, ঐক্যমত্য কমিশন হয়েছিল, এটা নিয়ে শুরু থেকে কিন্তু আমি নানা ধরনের সমালোচনা করছি, কিন্তু এর মধ্যে অনেক ভালো কিছু আছে কিন্তু ভাই, অনেক কিছু আছে যেগুলো নাকি ভালো। আমি তো মানে এই জুলাই সনদটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি। এখানে আমার কাছে মনে হয়েছে ভাই 90% যে মানে সংস্কার প্রস্তাব ভালো, এগুলি করা দরকার। 90% ভালো, তো এগুলো তো করা দরকার। তো সেগুলি তো যদি আপনি পুরো না হয়ে যায়, তখন তো এগুলিও গেল। এই রিস্কে জামাত যাওয়ার জন্য কেন এত পিড়াপিড়ি করতেছে? মিলেমিশে করেন না ভাই, মিলেমিশে করেন। আগে করলে পরে করলে পার্থক্যটা কি? মিলেমিশে করেন। মিলেমিশে করলে কি হবে? তখন বিএনপিও হা ভোট দেবে, সবাই মিলে, তখন একটা হা ভোটের পক্ষে একটা জোয়ার উঠবে। আর সংসদ নির্বাচনের সময় প্রচুর ভোটার আসবে, ভোট কাস্টও বেশি হবে। যত ভোট সংসদ নির্বাচনে পড়বে, প্রায় সমান সমান ভোট তো গণভোটে পড়বে, তাই না? তাই ওখানে তো ভোট কাস্টিং বেশি হবে। তো এই আমি বুঝি না, আমি জানি না, হয়তো তাদের অন্য কোনো কিছু আছে কিনা, অন্য কোনো জ্ঞান, আমার জ্ঞানে কুলায় না ভাই। আমি তো মনে করি এটা মানে ইলেকশনের সময় করাটাই ভালো। জনাব, আবার আরেকটা ব্যাপার আছে, আমি পরে বলি। হ্যাঁ, জনাব ফয়েজ আহমেদ, একেবারে যদি বলি যে দীর্ঘ 9 মাস ধরে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেটি পরে সরকার যখন 7 দিনের টাইম দেয়, আমার শোতে অনেকে এসে বলছে যে সরকারের এটির দরকার ছিল না, এটি আরেকটি ঝামেলা বানানোর চেষ্টা। তো সেই 7 দিনে কোনো কাজই হলো না। জামাতের পক্ষ থেকে একটা আহ্বান করা হলো, বিএনপি সেটিকে নাকচ করে দিল। তো 9 মাসে যে কাজ হলো না, সরকার কি মনে করছে 7 দিনে সেই কাজটা হয়ে যাবে? জি, আপনাকে ধন্যবাদ। মাসুদ ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দীর্ঘ 9 মাস ধরে যে কার্যক্রম হয়েছে তার সবকিছু কিন্তু গণভোটে যাচ্ছে না। এই দীর্ঘ 9 মাসের প্রচুর আউটকাম ইতিমধ্যে আইন আকারে, অধ্যাদেশ আকারে প্রকাশিত হতে শুরু করেছে, অনেকগুলি বাস্তবায়ন হতে শুরু করেছে। মূল যেই 84টি বিষয়, সেটার মধ্যে 48টা নিয়ে আমরা শুধু সংবিধানের সংশোধন, সেই 48টার মধ্যেও কয়েকটি বিষয় নিয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির, কয়েকটিতে জামাতেরও রয়েছে। 18টি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, 15 বিএনপি এন্ড দেয়ার অ্যালায়েন্স এন্ড 3 ইয়ার ফ্রম জামাত সাইড। সুতরাং 9 মাসের আউটকামকে যদি আমরা এখানে এই সংকটের কারণে বলি যে না, এই সংকটের কারণে বলি যে 9 মাস টোটাল আউটকাম 0, দ্যাট ইজ রং। 0 না, সেটার অনেক প্রাপ্তি আমাদের আছে। কিন্তু আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যেহেতু এই সংকটটা এখন বড়ভাবে আবির্ভূত হয়েছে, আপনি যে 7 দিনের কথা বলছেন, এখানে আমি একটু ক্ল্যারিফাই করি আপনাকে। 7 দিন টাইম সরকার রাজনৈতিক দলগুলিকে দেয়নি। সরকার বলেছে যে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির সহযোগিতা চাই এবং তাদের ঐক্যবদ্ধ মতামত আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাকে সহজ করতে পারে। সেজন্য আমরা বলছি তাদের মতামত যদি 7 দিনের মধ্যে পাওয়া যায়, সম্ভব হয়, তাহলে ভালো হয় আমাদের জন্য। তো এটা কোনো কাট অফ টাইম না যে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে বলা হয় নাই। না, রাজনৈতিক দলগুলিকে আলোচনা করতে বলা হয়েছে, কিন্তু আপনি যেটা বলছেন যে সময় বেঁধে দিয়েছে 7 দিন, 7 দিন সময় বেঁধে দেওয়া। আচ্ছা, এটা কোনো কাট অফ না, এটা বলছে 7 দিনের মধ্যে হলে ভালো হয়। সুতরাং আমরা এখনো প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলির মধ্যে আলাপ আলোচনা আছেও। আমাদের রাজনৈতিক দলগুলি নিজেরা আলাপ আলোচনা করে, মাঠের বয়ানে, বক্তব্য বিবৃতিতে, নানান গোপনে বা গোপন ধরুন আমি আপনি অনেক কিছু জানি না, সেটাকে আমরা গোপন বলতে পারি না। আচ্ছা, আমার আপনার মানে যে গোপন বিষয় গণমাধ্যমে আসেনি, দুনিয়ার অনেক কিছু আসলে গণমাধ্যমে আসে, সেটা গোপন না। সো সেই রাজনৈতিক দলগুলির মধ্যে কেন বলছি যে আমরা বিশ্বাস করি যে আলাপ আলোচনা হয়, এর কারণ হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে জুলাই আগস্টের পরে দূরত্বের মাত্রাটা এই পরিমাণ হয় না যে একে অন্যের সঙ্গে কথা বলবে না, একে অন্যের সঙ্গে কথাবার্তা হয়, সে বিবেচনা বলছি। অপরদিকে সরকারের পজিশন যদি বলেন যে হ্যাঁ, এটা তো একটা আবার একই সময় অনির্দিষ্টকালের জন্য বসে থাকা অসম্ভব নয় না, যেহেতু আমাদের এখানে সামনে সবচেয়ে বড় উপলক্ষটা হচ্ছে জাতীয় নির্বাচন, সেটা নিয়ে সরকারের প্রচুর প্রস্তুতির বিষয় রয়েছে, সেগুলি নিয়ে সরকার কাজ করছে এবং সেই দিকে সবকিছুকে দাবিত করার লক্ষ্যে এই প্রক্রিয়াটা শেষ করা জরুরি। সেই জায়গা থেকে সরকার হয়তো আগামী 2-4 দিনের মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে প্রকাশ্য আলোচনা হতে পারে, উপদেষ্টা পরিষদ
সম্ভাব্য একটি বৈঠক রয়েছে হয়তো বৃহস্পতিবার। জনাব ফায়েজ একটা কথা বলি, দেখেন দুটো অপশন আছে। একটা অপশন হলো গিয়ে নির্বাচন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট অথবা আগে গণভোট, যেখানে ওই জামাত সহ যে ইসলামপন্থী দলগুলো আছে তারা তো একবার গোঁ ধরে বসেছে যে আগে ছাড়া কোনো নির্বাচনই হবে না, সরাসরি বলেছে যে আগে ছাড়া কোনো নির্বাচনই হবে না, এবং যদি গণভোট না হলে সংবিধান অনুযায়ী এটা নির্বাচন হবে 29-এ। আজকে হামিদুর রহমান আজাদ সাহেব বলেছেন। তো আমি আপনাকে বলছি আমি বলি আপনাকে, আমি বিষয়টা খুব কঠিন, কিন্তু না কঠিন, সরকারকে একটা জায়গায় সিদ্ধান্ত নিতে আমি হবে। আপনাকে সহজ করে বলি, গণভোট হতেই হবে, এই তো সত্য। বলছেন গণভোটের বিষয়ে তো আমাদের সবগুলি রাজনৈতিক দল ঐক্যমত, গণভোট হবে। সেই গণভোটের একটি বিষয় এসে পার্টিকুলার যে কয়েকটি রাজনৈতিক দল বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়া দরকার, আর অধিকাংশ রাজনৈতিক দল বলছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনই হতে পারে। এই তো এইটা আমি জানি না, এটা আলোচনাটা খুব কঠিন করে তোলার একটা চেষ্টা হয়, কিন্তু এটা এত কঠিন সংকট নয়। কেন কঠিন? আমি মনে করি বিহাইন্ডে পলিটিক্সের এই আলোচনাটার বিহাইন্ডে অন্যান্য ইস্যুজ আছে, যেগুলিকে পলিটিক্যাল পার্টি দুই পাশ থেকেই একটি স্টেক অবস্থান ধরে রেখে একে অপরের দাবিগুলিকে যতটা না কম মেনে সামনে এগোনো যায়, সেই প্রক্রিয়ার কারণেই এটা। সেটাকে খোলাসা করবেন একটু, যেহেতু মানে সরকারের একটা দায়িত্ব আছে। খোলাসা করা, আমাদের খোলাসা তো আমি খুব বেশি করতে পারার সুযোগ নেই, আমি তো জানি না। আমি আমার পলিটিক্যাল কমন সেন্স থেকে বলতেছি যে অন্তত এতটুকু আপনাকে আমি বলি যে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন ইভেন আপনার এই টেলিভিশন টকশোর বিভিন্ন প্রোগ্রামে যখন এই দুই পক্ষেরই নানান নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আনঅফিসিয়ালিও কথাবার্তা হয়, তখন আমরা দুই পক্ষেই ছাড় দেওয়ার একটা অবস্থান টের পাই। আমি আপনাকে এটা বলছি, এটা একটা আনঅফিসিয়াল না, অ্যাজাম্পশন না, আমি বলছি যে এটা আমরা টের পাই, কথা বলে আমরা বুঝতে পারি যে ওনারা দুই পক্ষই একই সঙ্গে। যখন আবার ধরুন পল্টনে যখন জামাত সহ তার সহযোগী বা মিত্র 8টা দল আজকে সমাবেশ করে, সেখানে ওনারা যতটা কঠিন অবস্থান, আমাদের পলিটিক্সে কিন্তু খুব ঠান্ডা মানুষের জনসমাবেশ অনেক গরম বক্তব্য দিতে পছন্দ করে। সমাবেশ মানেই একটা গরম বক্তব্যের প্ল্যাটফর্ম আর কি, সেভাবে বিবেচনা করা হয়। সুতরাং আমি মনে করি না এটা এমন কোনো জটিল পরিস্থিতির মধ্যে আছে যে সবকিছু আটকে যাবে। আমরা আশা করি এটা খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার নিরসন হবে। এর সম্ভাবনার কারণ দুটো, একটি হচ্ছে যে দলগুলি একে অপরের অবস্থান থেকে অনেক দূরে অবস্থান করছে না, আর আরেকটি হচ্ছে আমাদের দলগুলি জানে ওনারা নিজেদের মধ্যে বিবাদ বা বিতণ্ডা বা বাকযুদ্ধ করলেও এর বর্ডার লাইনটা ওনাদের জানা আছে, কতটুকু পর্যন্ত যেতে পারবে। একটা বিষয় যদি বলি, মানে কয়েকটা গণমাধ্যমে আজকে রিপোর্ট হয়েছে এরকম যে আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকমই, যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতা আছে, হয়তো উচ্চকক্ষে পিআর পদ্ধতিটা মেনে নেবে, আর সাথে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে। আজকে একটা পত্রিকা ইয়ে করেছে। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, মানে যেহেতু আপনি সরকারের সিনিয়র সহকারী প্রেস সচিব, এটার হয়তো সোর্স ওইভাবে পাওয়া যায় নাই, কেউ হয়তো ওপেনও করে নাই। এখন প্রশ্ন হলো, মানে আপনার কাছে কি মনে হয় যে যদি পিআর পদ্ধতি মেনে নেয়, সেই পিআর পদ্ধতি বাস্তবায়নটা কিভাবে? প্রথম কথা হচ্ছে আমি মনোহর ভিত্তিতে কিছু আপনাকে বলতে পারি না, এক। দুই হচ্ছে যে কাগজের যে রিপোর্ট, সেটা যেহেতু কোনো ফর্মাল সোর্স থেকে নাই, আমার কাছে ফর্মাল কোনো তথ্য নাই বিষয়ে। 3 নাম্বার হচ্ছে সাংবাদিক ফয়েজ আহমেদ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আপনি যেটা বলছেন যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির সমঝোতা, শব্দটা ঠিক সমঝোতা না, রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের নিয়মিতই যোগাযোগ আছে, সব বিষয়ে আছে। সুতরাং এখানে কোনো ভুলের কিছু নেই, যোগাযোগ আছে। আর চতুর্থ হচ্ছে আপনি যেই তথ্যের ভিত্তি একদম বলে দিচ্ছেন যে এটা মেনে নিবে, ওটা ছাড় দিবে, এই ধরনের কোনো বিষয়ে সরকারের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমার জানা নেই। আমার জানা মতো ফর্মালি বলতে বলা হয়নি। পিআর এর বাস্তবায়ন যেটা বলছেন যে পিআর এ ছাড় দিবে, সেই বিষয়ে আপনি সাংবাদিক হিসেবে আমার যদি অপিনিয়ন চান, এটা কিভাবে বাস্তবায়ন হবে, আমাদের এখানে যত সিদ্ধান্তই হবে এর বাস্তবায়নের পথ পদ্ধতি রাজনৈতিক দলগুলি সংসদে বসে ঠিক করবে, এক। অপরদিকে পিআর এর বিষয়টা যদি এরকম হয় যে আপার হাউস পিআর এর কথা, আপার হাউস, তো পিআর ইজ সিম্পল ম্যাথ। এটা হচ্ছে আপার হাউসের পর্যন্ত যেটা নিয়ে এখন পর্যন্ত মানে বিএনপির পজিশন, ওনারা পিআরেই আছেন। পিআর হচ্ছে সংসদে নির্বাচিত প্রতিনিধিদের পিআর। অপরদিকে অন্য রাজনৈতিক দলগুলি চাচ্ছে ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক, দুইটাই সংখ্যানুপাতিক, একটা হচ্ছে ভোটারের সংখ্যানুপাতিক, ভোটের সংখ্যানুপাতিক, নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক। তো যদি ওনারা এগ্রি হয় যে ভোটের সংখ্যানুপাতিকে যাবে, সংখ্যানুপাতিকে যা হিসাবে হয় তা হিসেবে যাবে,
যদি ওনারা এগ্রিড হয় যে না ভোটের সংখ্যানুপাতিক যাবে না, এই সংসদের লোয়ার হাউসের সংখ্যা প্রতিনিধিত্ব অনুযায়ী মানে আমাদের সংরক্ষিত নারী আসনের পদ্ধতিটা যেরকম সেরকম সেভাবে যাবে। মাসুদ ভাই একেবারে বিষয়টা আমি আপনার কাছে বলি, এটা আসলে ধরুন নির্বাচনে বিএনপির যে দাবি সংসদ নির্বাচনের দিনেই গণভোট হলো, সেটা মেনে নিল, সাথে বিএনপি মানলো যে ঠিক আছে উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক হারে পিআর মানলাম, সেটা কি বাস্তবায়ন এখন সম্ভব? বিএনপি কি মানছে? না পত্রিকা আসছে, আমরা একটা মানে একবারে পত্রিকার বিষয়, যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা। শোনেন আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন পত্রিকা যেটা আসছে এটি আসলে মূল ঘটনা আমি মনে করি, আমার ধারণা। আমি তো বিএনপিও করি না, জামাতও করি না, কাজে এটা আমি বলতে পারবো না। তবে আমি যেটা মনে করি মূল বাধাটা এখানে, জামাতও জানে যে আগে গণভোটের কি ঝামেলাটা ভালোভাবেই জানে, তারপর তারা ফাইট করছে এই কারণে যে যতদিন পর্যন্ত এই গণভোটের ব্যাপারটা ফয়সালা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে। আবার নির্বাচন বিলম্বিত হলে বিএনপি মনে করে যে নির্বাচন বিলম্বিত হলে তার লস হবে, এটা বিএনপি মনে করে। কেন মনে করে এটা বিএনপি জানে, জামাতও জানে। কাজে ওইখানে হলো একটা বিষয়। এখন মজার ব্যাপারটা হলো জামাত যে জিনিসটা বিএনপির কাছ থেকে চায়, বার্গেনিংয়ের যে জায়গাটা, সেটা আপনি যেটা বললেন ওইটাই, যে তারা উচ্চকক্ষে পিয়ারটা চাচ্ছে, ভোটের সংখ্যানুপাতিক। বিএনপি যেটা চাচ্ছে পিয়ার, ওইটা আসলে পিয়ার না রে ভাই। হ্যাঁ এটা ঠিক আছে, এটা পিয়ারই বলা যাবে, কিন্তু আসলে পিয়ারের যে মূল থিমটা তার সঙ্গে ওটার কোনো সঙ্গতি নাই। ওটা তো তাহলে তো বলা যায় আমাদের এখানে সংসদে পিয়ার আছে, মহিলা সংসদ নির্বাচন পিয়ারের মাধ্যমে হয় কি আসলে? হয় না তো, এটা হলো গোজামিলের পিয়ার। এটা ভাই আলাপ করে তো লাভ নাই। এখন জামাত যেটা চাচ্ছে উচ্চ কক্ষে পিয়ার, এটাকে জামাত না অনেক দলই চাচ্ছে। এটা চাচ্ছে না হলো বিএনপি, এনডিএম আর তাদের একটা জোট আছে, ওই এই জাতীয়তাবাদী কি জাতীয়তাবাদী কি জোট আছে, এই সমমনা জোট, এই কটা ছাড়া আর সবাই চায় পিয়ার। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসাবে আমি নিজেও মনে করি যে উচ্চকক্ষে সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতেই নির্বাচন হওয়া উচিত, এটা আমি মনে করি। তাহলে হতো কি, তাহলে পিয়ারের যে মূল ব্যাপারটা, পিয়ার জিনিসটা কি, এই সুফলটা কিন্তু এখানে আসতো। মানে একটা জিনিস মনে করেন আপনার, একটা দল সারা দেশে 3% ভোট পাইছে, 3% ভোট পাইছে, কিন্তু সে একটাও আসনে জিতে নাই, এটা কিন্তু সম্ভব। আচ্ছা, তাহলে এই 3% লোকে তাকে যে ভোট দিল, দেশে মনে করেন 12 কোটি ভোটার আছে, 12 কোটি ভোটারে যে 3% লোক ভোট দিল, এখানে 3% মানে কি 40 লাখ ভোটার, এই যে 40 লাখ ভোটার যে ভোট দিল ধরা যাক, তাহলে এই ভোটারদের মতামতের কোনো মূল্য নাই, কিছু তো থাকা উচিত। এখন যদি 3% হয় তাহলে এখানে 3 জন উচ্চ কক্ষে তার থাকবে। এখন যারা উচ্চ কক্ষে থাকতেছে তার উচ্চ কক্ষে যাই কি দেশে পাল্টে ফেলাবো? উচ্চ কক্ষের তো তেমন কোনো কিছু নাই। একটা বিল নিম্ন কক্ষ থেকে পাশ হয়ে এখন কি করে কোথায় যায়? রাষ্ট্রপতির কাছে যায়। এই উচ্চ কক্ষ হলে কি হবে? বিলটা উচ্চ কক্ষে যাবে। উচ্চ কক্ষে গেলে উচ্চ কক্ষ কেন? সারা দুনিয়াতে ইন্ডিয়াতে আছে উচ্চ কক্ষ, কিন্তু ওখানে কি করে তারা হলো কি মনে করেন যারা নাকি এমপি যারা ইলেক্টেড হয় তারা তো জনগণের প্রতিনিধি হিসেবে আসে। উচ্চ কক্ষে কিন্তু তারা এক্সপার্ট লোকগুলি থাকে, ওখানে প্রেসিডেন্টের মনোনয়ন থাকে কিছু, তবে পলিটিক্যাল পার্টিগুলো এক্সপার্ট লোক দেখে দেয় যারা নাকি কোনো বিষয়ে এক্সপার্ট, কিন্তু তারা ভোটে দেওয়ালে পারবে না, কিন্তু তারা এক্সপার্ট। তো এরকম লোককে দেয়, কেউ আইটি এক্সপার্ট, কেউ হয়তো মনে করেন আপনার খাদ্য বিষয়ক এক্সপার্ট, কেউ ওষুধের বিষয়ে এক্সপার্ট, ওই লোকগুলো ওখানে যান। এমপিরা মনে করেন একটা ওষুধ বিষয়ক একটা বিল পাস করলো, ওই বিলটা যদি উচ্চ কক্ষে যায়, উচ্চ কক্ষের ওই এক্সপার্ট যারা তারা বলবে যে এই বিলটার এই সমস্যা আছে, তখন কিন্তু ওখানে রাজনৈতিকভাবে জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা হবে না, তখন এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করা হবে। এটা তো ভালো, মন্দটা কোথায় বুঝলাম না কিছু। কিন্তু বিএনপি বলতেছে যে আমি বলবো সঙ্গে সঙ্গে পাশ হয়ে আসবে। আগে একটা ঘর থেকে পাশ হয়ে আসতো, এখন 2টা ঘর থেকে পাশ হয়ে আসবে, কিন্তু আমি যা বলবো ওইটি হবে। এটা তো ভাই এক ধরনের মনোজগতের স্বৈরাচারী মনোভাব। মেন্টালি দে আর অটোক্রেটিক, মেন্টালি না। মাসুদ ভাই, আমি যেটা বলছিলাম আমাদের এই আলোচনাগুলো হয়েছে, আমি চাচ্ছি যদি এখন এটা একেবারে যদি বলেন যে মানে এটা কোনো বাস্তব ভিত্তি এখন পর্যন্ত নাই, যদি মেনেই নেয় তাহলে কি এই মানে পিয়ার পদ্ধতি যেটা উচ্চ কক্ষে সেটা কি এখন বাস্তবায়ন সম্ভব? নেক্সট এখন মানে এই ইলেকশনে কেন সম্ভব না? সেটা কিভাবে সেটা বলছিলাম। ওই তো ভোট হবে, ভোট হলে মনে করেন ধরা যাক বিএনপি 180টা আসন পেলাম, আমি ওটা সংবিধানে নাই এখন এই মুহূর্তে, সেটাকে আদেশ ভাই সংবিধান তো। আমি এই জায়গাটায় মনে হয় পরিষ্কার করে দিই, আপনার প্রশ্নটা এখন পরিষ্কার।
এই জুলাই সনদ বা জুলাই ঐকমত্য কমিশনের যে প্রস্তাব সুপারিশ, সেখানে এটা একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আগামী সংসদ নির্বাচনের পর এই যে গণভোটে যদি নির্বাচিত হয়, তাহলে যেই সংস্কার প্রস্তাবগুলি সংসদে যাবে সেই সংস্কার প্রস্তাবগুলি একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে শেষ করতে হবে। এই সুনির্দিষ্ট সময়ে অর্থাৎ 270 দিন যেটা প্রস্তাব দেওয়া হয়েছে, এর মধ্যে শেষ হওয়ার পরের 45 দিনের মধ্যে উচ্চ কক্ষের নির্বাচনটা করতে হবে। সুতরাং আগামী নির্বাচনেও যদি আপনার যেটা প্রশ্ন, আগামী নির্বাচনেও যদি আমার আপার হাউসের প্রশ্নটা আসে, পিআর হোক আর পিআর না হোক, যেভাবেই আসে, আপার হাউস সিস্টেমটাকেই তো ইন্ট্রোডিউস করতে হবে। তো সেটা যদি ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছে প্রথম 270 দিন যাবে এটা পাশ করে নিয়ে, তারপরের 45 দিনের মধ্যে দলগুলি তার প্রার্থী তালিকা দিবে এবং সেটা তারা তাদের উচ্চকক্ষে পাঠাবে। এটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি। বিষয়টা কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তবে ফয়জ আহমেদ, আপনাকে আরেকটা প্রশ্ন, যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ আজকে একটা অভিযোগ করেছেন যে জুলাই সনদের বাইরে কোনো ধরনের সিদ্ধান্ত গেলে তা মানবে না বিএনপি, এবং সরকারের উপদেষ্টারা একেবারে অভিযোগ করে বলেছেন যে উপদেষ্টা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, যেটা আসলে নির্বাচনকে খুব বেশি দিচ্ছে না আর কি। দেখুন, এটার সঙ্গে তো আমার বক্তব্যের সঙ্গে কোনো দ্বিমত নেই, কারণে যে জুলাই সনদ নিয়েই তো গণভোটে যাবে, সেই গণভোটটা জুলাই সনদকেই তো রেটিফাই করার ব্যাপার। হ্যাঁ, তো সেটার বাইরে কিছু গিয়ে মানামানির কোনো বিষয় নেই, আমরা জুলাই সনদের মধ্যেই থাকতে চাই। না, অভিযোগ করছে যে সরকার জুলাই সনদের বাইরে যেতে যাচ্ছে, যেগুলো আমাদের ঐকমত্য কমিশন এখন পর্যন্ত যা দিয়েছে তার সুপারিশ, সরকার এখনো কোথাও যায়নি। এই যে ওনার কনসার্ন, এটা সরকার শুনলো। জুলাই সনদের বাইরে গিয়ে নিশ্চয়ই কারণ বাজারের কোনো ইস্যু। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা এটা খুবই ভেগ টার্ম। হ্যাঁ, উপদেষ্টাদের সব বিষয়ে সবার সমন্বয়ের কোনো প্রয়োজন নেই। ধরুন জুলাই সনদ বাস্তবায়নের যে মাসুদ ভাই ধরেন পিআর ও আপার হাউস পিআর নিয়ে যে ইস্যুটা বললেন, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট, এক একজন এক এক বিষয়ে ফলো করে। আপনার ধরেন নিউজ রুমে সব রিপোর্টার তো এক জিনিস ফলো করে না, এই জন্য সব রিপোর্টার আসলে সবকিছু বুঝতে পারারও কোনো জরুরত নেই। সবাই সেম। ধরুন আপনার ইলেকশন সামনে রেখে আপনার একটা রিপোর্টিং এ কোর টিম তৈরি হলো, এই কোর টিমের মধ্যে সমন্বয়টা আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ পার্টিকুলার ওই ইস্যুতে। সুতরাং আমার একটা যখন সুনির্দিষ্ট কাজ নিয়ে আমরা এগোচ্ছি, তার কাজটা যারা করছে তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি না থাকলে হলো। অনেক উপদেষ্টা হয়তো জুলাই সনদের বিষয়ে কিছু জানি না, ওনার এখানে কোনো ইন্টারেস্টই নেই, উনি এখানে হতে পারে, কিন্তু ভাই আপনি উপদেষ্টারা তো এখানে জুলাই সনদের জন্য এঙ্গেজ করেননি, তাকে আপনি হয়তো নারী ও শিশু মন্ত্রণালয়ের একটা পার্টিকুলার দায়িত্ব, উনি ওটাতে উনি কতটা ফোকাসড সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমাদের ওভারঅল উপদেষ্টা পরিষদে সমন্বয়ের কোনো ঘাটতি নেই। আর উপদেষ্টা পরিষদের মধ্যে যে সমস্ত উপদেষ্টারা নিবিড়ভাবে এই জুলাই সনদের প্রক্রিয়ার সঙ্গে কাজ করছেন, তাদের মধ্যে সমন্বয়ের কোনো ঘাটতি আমরা অন্তত দেখি না। একেবারে মানে এত কিছু আয়োজন, সরকারের পক্ষ থেকে আয়োজন, সবকিছুর মধ্যে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কারোর মধ্যে সেই বিশ্বাসটা তৈরি হচ্ছে না। দেখেন, এটা আসলে কিন্তু বাস্তবতা, কিন্তু এই বাস্তবতাটা কেন, এটা আমার কাছে মাঝে মাঝে বিস্ময়কর মনে হয়। বিস্ময়কর মনে হয় এই কারণে যে সরকার অফিসিয়ালি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার মধ্যে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ ধরেন, আমি যতটুকু আমার মনে পড়ে আর কি, আগস্টের 5 তারিখে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন, যে ওখানে প্রধানমন্ত্রী বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। প্রথমার্ধে না প্রথম সপ্তাহে, তারপরে না বলছে প্রথমার্ধে হবে, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখের আগে যে কোনো দিন নির্বাচন হবে। এই একই কথা কিন্তু 15 জুন যখন উনি ইয়ের সঙ্গে মিটিং করেন, তখন উনি বলেছিলেন যে রোজার 15 দিন 2 সপ্তাহ আগে নির্বাচন হতে পারে। সেই হিসেবেও এটা ঠিক আছে, 1 সপ্তাহ আগে নির্বাচন হতে পারে। সেই হিসেবে রোজার সম্ভবত 18 তারিখে হবে, 1 সপ্তাহ আগে হলে 12 তারিখে হতে পারে। 12 তারিখে এমনি সাধারণত আমাদের এখানে ইলেকশনগুলি বৃহস্পতিবার দিন হয়, ফেব্রুয়ারির 12 তারিখ বৃহস্পতিবার, ওইটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু উনি এটা বলার পর তারপরে যদি এমন হতো যে বলে উনি চুপ করে গেলেন, আর কোনো আওয়াজ টাওয়াজ দিলেন না, কোনো অ্যাকশন নিলেন না, কোনো কিছু করলেন না, তাহলে আপনি সন্দেহ করতে পারতেন। তাও তো করে নাই। পরের দিনই, পরের দিন কিংবা তারপরের দিনে, এই 2-1 দিনের মধ্যে ইলেকশন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে ওনার অফিস থেকে যে নির্বাচন আমরা সিদ্ধান্ত আপনারা আয়োজন করেন। ইলেকশন কমিশন আয়োজন করতেছে, আর যা যা করণীয় তা করতেছে, এবং ইলেকশন কমিশন ঘোষণা করছে তারা ডিসেম্বরের তফসিল ঘোষণা করবে। তো ডিসেম্বরের তফসিল ঘোষণা হয়ে যাবে, মানে এর মধ্যে কিন্তু কোনো মানে এমন কোনো একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যেটা দেখে মনে হয় যে সরকারের আন্তরিকতা নাই, দেখাতে পারবেন না। কিন্তু তারপরেও ট্র্যাজেডি হলো এই দেশের মানুষ এখনো মনে করে যে নির্বাচন হবে কিনা। এখন এই ট্র্যাজেডি কেন, তারা কেন বিশ্বাস করতে পারছে না নির্বাচন হবে কিনা? এর জন্য কি ইউনূস সাহেব দায়ী, নাকি ওনার কোনো সহকর্মী দায়ী, না কে দায়ী?
অথবা যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাসের মানে আপনার এইটা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, আমি জানি না কি ঘটনাটা কোথায়, কিন্তু বিশ্বাস কিন্তু করে না, এটা ঠিক, বিশ্বাস করে না। এই অভিজ্ঞতা কিন্তু আমারও হয়, ডেইলি আমাকে জিজ্ঞাসা করে, মানে এই দুইটা প্রশ্ন আমি শুনি। একটা হলো যে নির্বাচন কি হবে, আর একটা নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে। যখন আমি বলি হবে তখন বলে তাহলে কি ফেব্রুয়ারিতে হবে, জান আমি কি করবো, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি অ্যাক্টিভিটি যা যা সে জানে সেটা আমিও জানি। এখন এইগুলো হচ্ছে কেন আমি জানি না, বলতে পারবো না। এবং কোনো একটা পলিটিক্যাল পার্টি অফিসিয়ালি কিন্তু এখনো বলে নাই যে নির্বাচন হওয়া নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় আছে, কেউ বলে নাই। কিন্তু কোন পলিটিক্যাল পার্টি, কি জামাত বলেন কি বিএনপি বলেন, তারা আন্দোলন করতেছে, মারামারি করতেছে, কিন্তু কেউ কি বলছে যে নির্বাচন হয় না তাদের মধ্যে সংশয় আছে? কেউ কিন্তু বলে নাই। তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, যারা ছোট দল তারাও প্রার্থী ঘোষণা করতেছে, এমনকি যে জাতীয় পার্টি তারা প্রার্থী ঘোষণা করতে চাচ্ছে। নির্বাচন হবে না এটা কিন্তু কোনো দল বলে না, সরকার বলে না, কিন্তু সাধারণ মানুষ ভাবে। মানে কেন ভাবে আমি বলতে পারবো না, আপনার কাছে কোনো অ্যানালাইসিস নাই এটা নিয়ে? আমার কাছে অ্যানালাইসিসের মধ্যে একটাই হতে পারে, সেটা হয়তো এসে মানুষ এই বর্তমান গভর্নমেন্টের কথাবার্তাকে বিশ্বাস করে না, এটার ব্যাপার হতে পারে। এটা তো গভর্নমেন্টের জন্য খুব অ্যালার্মিং। জনগণ যদি গভর্নমেন্টের কথা বিশ্বাস না করে তাহলে এটা তো গভর্নমেন্টের জন্য অ্যালার্মিং ব্যাপার না। এটা হয়েছে কোথায় আমি বলি, আমার যেটা মনে হয় আর কি, আমি শিওর না, তো আমার যেটা মনে হয় কিছু কিছু আমাদের উপদেষ্টা আছে তাদের কিছু উল্টাপাল্টা কথাবার্তা আছে। উল্টাপাল্টা কথাবার্তা একটা যেমন আছে, একজন বলছে যে 52 বছরে রাজনীতিবিদরা পারে না বলেই তো আমাদের আসতে হয়েছে, এটা কিন্তু বলছে এক উপদেষ্টা। আবার অনেকে বলছে এই সরকার, জনগণ চাই সরকার 5 বছর থাকুক। আবার এটাকে আবার একটু কথার কথা হিসাবে ইউনূস সাহেব নিজেও বলছে যে কেউ বলছে 5 বছর থাকি, কেউ বলছে 10 বছর থাকি, কেউ বলছে 50 বছর থাকি, বলছে তো উচ্চারণ করছে, হয়তো কথা বলছেন। কিন্তু এই যে কথাগুলো আছে না, এইগুলো তো মানুষ মনে করছে যে এই কথাগুলির মাধ্যমে মানুষের ধারণা হয়েছে যে তাহলে বোধহয় এই সরকার অনেকদিন থাকতে চায়। এই যে ধারণাটা, এই ধারণাটাকেই নিজের মনে, যার যার মনে, আমাদের মন তো খুব উর্বর, ওখানে গাছপালা ডালপালা গজে গজে একটা ধারণা নিছে যে সরকার হয়তো কোনো একটা ছুতানাতায় নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। কিন্তু বাস্তবতা হলো যে চায়, যে আমি যদি বলি চায়, আমি এটা প্রমাণ করতে পারবো না। তো একটা ঘটনা দিয়ে যদি প্রমাণ থাকতো বলতাম যে এই ঘটনাটা প্রমাণ করে তাদের আন্তরিকতার অভাব, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু আমি এখনো দৃশ্যমান নাই আমার কাছে। আপনার কাছে আছে? কোনো জায়গায় কি সক্ষমতার অভাব দেখছেন আপনি? সক্ষমতার অভাব এটাও কিন্তু আগাম বলা যায় না। তবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, পুলিশের মধ্যে অতটাই মানে তাদের সক্ষমতা আছে কিনা আমি জানি না, কিন্তু এটাকে আমি অক্ষমতা মনে করি না। কেন? যেহেতু আর্মি নামবে, আর্মিকে নামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সারা দেশে নির্বাচনের দিন আর্মি নামে এবং সেটা যদি মনে করেন আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই নামে, তাহলে আমি মনে করি আইন শৃঙ্খলার কোনো মানে পয়েন্ট না, এটা কোনো বিষয় না। তবে একটা আতঙ্ক হতো, একটা আশঙ্কা হতো আছে, সেটা হলো কি, যেমন ধর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এখনো ক্লিয়ার না। এই অবস্থায় অনেকের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে আওয়ামী লীগ তো একটা বড় দল, এই দলের অনেক সমর্থক সারা দেশে আছে, যদি তাদের নির্বাচন করতে দেওয়া না হয়, তারা যদি মানে তারা কি কিছু করবে, তারা কি নির্বাচন মানে প্রতিহত করবে, নাকি তারা নির্বাচন বর্জন করবে, নাকি তারা এসে ভোট দিবে, তিনটা সম্ভাবনাই আছে। যদি ভোট দেয় তাহলে কি হবে, যদি ভোট না দেয় তাহলে কি হবে, এগুলি নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা তার বিভিন্ন পেজ থেকে কিন্তু বলছেন তারা তাদেরকে নিয়ে নির্বাচন না করলে প্রতিহত করবেন। এরই মধ্যে কিন্তু প্রতিহত করবে এটা আমি কোথাও পাই নাই। জাহাঙ্গীর সাহেব গতকালকে আমি নিজে দেখেছি, জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র ছিলেন, উনি তার পেজ থেকে বলছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে না নেওয়া হয় তারা প্রতিহত করবেন। এবং এর মধ্যে আমি পাইনি, কারণ আমি পাইনি মানে সর্বশেষ যে এটা আপনার মনে করেন যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ বিভিন্ন মিডিয়াতে দেখলাম, ওই মিডিয়ার ওই নিউজটা আবার দেখলাম, আমাদের দেশে অনেক পত্রিকা আবার এটাকে অনুবাদ করেও দিয়েছে। কীভাবে দিল এটা আমি বুঝি না, কারণ বাংলাদেশে তো আইন আছে যে তার নিউজ প্রচার করা যাবে না, তারপরে তারা দিল, কেউ কিছু বললেও না। যাই হোক, সেখানে কিন্তু আমি যেটা পড়েছি আর কি, যে উনি কিন্তু প্রতিরোধ করার কথা বলেন নাই, উনিও বলেন নাই, বলছেন যে তারা কি ভোট দিতে যাবে কিনা এটা এই ধরনের কথা বলেছেন, কিন্তু জাহাঙ্গীর সাহেব কোথা থেকে পাইলেন আমি যাই না, জাহাঙ্গীর সাহেবের কথা একটু ফায়েজ ভাই আপনার কাছে যায় একটা বিষয় দেখেন যে
এই যে মানে সরকারের পক্ষ থেকে, আপনি যদিও আমি জানি যেটা না বলবেন, সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইনের জায়গায় কোনো ঘাটতি আছে কিনা এরকম, বা সরকারের বিশ্বাসযোগ্যতার জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, যেটা আপনি নিজে ভাবেন কিনা যে এরকম কিছু করার দরকার ছিল যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে সেই বিশ্বাসটা ফেরত আসতো? ওকে, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রশ্ন করার সময় বললেন না আমি না বলবো, খুব স্বভাবতই আমি আপনার পজিশন থেকে না বলা উচিত, তাই না? সে জায়গায় না বললাম। কিন্তু আমি যদি আপনাকে একই প্রশ্ন করি, অ্যাজ এ পলিটিক্যাল রিপোর্টার, আপনি অনেক দিন ধরে পলিটিক্স কভার করেন, আপনি কি এরকম কিছু দেখেন? আমি দেখি না। সো ওয়াই ইউ আস্ক মি, আমি বলছি শুনেন, এই এখন থেকে কয়েক মিনিট আগেও নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যারা পর্যবেক্ষক হবেন তাদের তালিকা চূড়ান্ত করেছে বা প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এই কয়েক মিনিট আগেও। এটা নির্বাচনের একটা বড় প্রস্তুতি। এখন বিষয় হচ্ছে অনেকগুলি এলিমেন্ট কাজ করে মানুষের মধ্যে, যে জনমনে এখনো অনেকেই প্রশ্ন করে আসলে নির্বাচন হবে কিনা। আমি এটাকে উপেক্ষা করতে পারি না, এই প্রশ্ন আমিও শুনি, আমি আপনাকে অস্বীকার করছি না। তাহলে কি এলিমেন্টগুলি কাজ করে আমি যদি আপনাকে ভেঙে ভেঙে বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনের সময় যখন বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করছিল এবং নির্বাচনের আগেই 153 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এমপিরা মানে মেজরিটি এনশিওর হয়ে গেছে নির্বাচন। সেই নির্বাচনের দিন সকাল পর্যন্ত অ্যাজ এ রিপোর্টার, তখন আমরা পলিটিক্স কভার করি, ইলেকশন কভার করি, অ্যাজ এ রিপোর্টার আমাদের কাছে ইলেকশন বুঝি হবে না, ভোটের দিন সকাল পর্যন্ত এরকম মনে হয়েছে। এর কারণ ছিল যে আমরা দেখছি যে অনেকেই ভোটের বাহিরে, এটা একটা অযৌক্তিকভাবে অন্যায়ভাবে এই সমস্ত সব রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রাখা হয়েছে, সেজন্য মনে হয়েছে হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকবে দল হিসেবে, কারণ আওয়ামী লীগ যেই অত্যাচার সেখানে করেছে, আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি, সুতরাং আওয়ামী লীগ আর ইলেকশনের জন্য লেজিটিমেট না। সেক্ষেত্রে এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়তই এটা প্রচার করে যে ভোট হবে না, ভোট হবে না, অর্থাৎ মানুষের মধ্যে আস্থাটা যেন তৈরি হয় সেই জায়গাটা বাধা তৈরি করে ভোট হবে না বলে। অপরদিকে আপনার বিএনপির যে প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হলো, সেখানে বহু মানুষ মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা বঞ্চিত হয়েছেন না অনেক। তারাও কিন্তু অনেকে এখনো বিশ্বাস করেন যে এই তালিকা আসলে চূড়ান্ত না। বিশ্বাস করেন, আপনি তো বিএনপি কাভার করেন খুব মানে নিবিড়ভাবে, আপনি জানেন। আপনি যে ধরেন একজন এমপি ক্যান্ডিডেটের এক্সাম্পল দিচ্ছিলেন, সেই এমপি ক্যান্ডিডেট বা যে নমিনেশন পায়নি সে বলে না ভাই এটাই চূড়ান্ত না, চেয়ারম্যান দেখতেছে এটা, আমরা এরকম ঘটনা তো দেখি। সুতরাং আমাদের পলিটিক্সে এই দোটানা এটা থাকে। এর এত কিছুর পরেও আপনি সরকারের দিক থেকে যত ধরনের ভিজিবল, সব প্রস্তুতি কিন্তু ভিজিবল না। রাষ্ট্র ইলেকশন সহ নানান বিষয়ে নানান সিকিউরিটি মেজারমেন্ট থাকে, অনেক কিছু ভিজিবল থাকে না, গোয়েন্দা তৎপরতা ভিজিবল রাখা যায় না। ভিজিবল যা যা এর সবই তো নেওয়া হচ্ছে। ইভেন আমি আপনাকে যদি একটা ইলেকশনের প্রস্তুতির রোডম্যাপ বলি, আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, প্রস্তুতির রোডম্যাপ বলি, সেই প্রস্তুতির রোডম্যাপ অনুযায়ী আমরা একটা ধারণা করতে পারি। আপনি যদি গত 10টা ইলেকশনকে রিভিউ করেন তাহলে দেখবেন যে কোন পর্যায়ের পরে কোন পর্যায়ের কাজটা হয়, কোন সময় প্রকিউরমেন্ট হয়, কোন সময় ব্যালট কেনা হয়। ইলেকশন কমিশন ব্যালট কেনার জন্য অলরেডি কাগজ কেনা শুরু করে দিয়েছে। সুতরাং প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ইলেকশনের যেই আজকে পর্যন্ত এসে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ প্রয়োজন তার সব পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচন নিয়ে কি ধরনের প্রকিউরমেন্ট থাকবে, কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকবে, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 29টা জেলার ডিসি বদল হয়েছে নির্বাচনকে সামনে রেখে। এবং একই সঙ্গে খেয়াল করুন এই 29 জন ডিসি যে বদল হলো, এই ডিসিদেরকে নিয়ে আপনি মিডিয়া রিপোর্ট দেখেন, কোনো ধরনের নেগেটিভ বিষয় আসে নাই না। এইবার আসে না। খুব 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 যাচাই বাছাই করে ডিসিদেরকে পদায়নের চেষ্টা করা হচ্ছে। জেলাগুলি বিবেচনা করে, বড় জেলা, ছোট জেলা, গুরুত্বপূর্ণ জেলা, গুরুত্বপূর্ণ প্রার্থী, অনেক কিছু বিবেচনা করে ডিসিদেরকে পদায়ন করা হচ্ছে যাতে ভালোভাবে নির্বাচনটা তাদের মাধ্যমে তুলে আনা যায়। সুতরাং এই সমস্ত জায়গা থেকে প্রস্তুতি সম্পন্ন। মানুষকে আস্থার জন্য আমি বলতে পারি যে আগামী রমজানের যেই সেহেরি খাবেন, তারাবি পড়বেন, এগুলি নতুন সরকারের অধীনে করবে মানুষ। একটা বিষয় যেটা বলি, মানে মাসুদ ভাইয়ের কাছে আসার আগে, মাসুদ ভাই আপনি এটা বলবেন, তারপরে এটা যে এখন আওয়ামী লীগ নতুন করে বিভিন্ন জায়গায় নতুন করে মিছিল করছে এবং বিভিন্ন জায়গায় তো আপনি জানেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাস পোড়ানোর ঘটনা ঘটেছে, এটার ইম্প্যাক্ট কি নির্বাচনে পড়তে পারে? পারে। নির্বাচন তো একটা বড় ঘটনা না। নির্বাচন মনে করেন সারা দেশের মানুষ আছে ইনভলভ হয়ে যায়। এটা তো মানে ছোটোখাটো কোনো বিষয় না, কিন্তু একটা মহাযজ্ঞের মতো। এই নির্বাচনে সারা দেশের মানুষ যখন ইনভলভ হবে, প্রত্যেকটা মানুষের মনোভাব
এই নির্বাচনে প্রভাব ফেলবে। এখন প্রভাবটা কীরকম? যেমন ধরেন সে ভোট দেবে কিনা এটা প্রভাব ফেলবে, সে ভোট দিলে কাকে ভোট দিবে এক্ষেত্রেও প্রভাব ফেলবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ আপনি যদি মনে করেন, এখন ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলি, কথার কথা, ধরেন একটা জায়গায় নির্বাচন হবে, ধরেন নির্বাচনের দিন যে ভোট কেন্দ্র তার আশেপাশে মনে করেন এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো, পটকা ফুটলো অথবা কিছু একটা ফুটলো, শব্দ হলো, হয়তো কিছুই না কিন্তু শব্দ হলো, তারপরে দেখবেন অনেক ফ্যামিলির যারা তারা বলবে কি দরকার আমার যাওয়ার, আমি রিস্ক নিব কেন? এমন না যে আমি রিস্ক নিয়ে যাই অমুককে পাশ করলে দেশের উন্নতি হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এখন আর তা মনে করে না। বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন করছে, তো তারা এখন বুঝে ফেলাইছে যে আমার কোনো লাভ নাই। তবে ইয়াং জেনারেশনের মধ্যে আবার একটা আগ্রহ কাজ করে। আগ্রহ কাজ করে কেন? যে গত 15 বছরে আমি কোনো ভোট দিতে পারি নাই, জীবনের প্রথম ভোট দিব আমি, এটা ওটা আগ্রহ কাজ করে। কাজে সব কিছুরই প্রভাব আছে, আবার প্রভাব নাই। আবার আমার সময় হইতে পারে, মানে দৃঢ় হইতে পারে, ওরা আমাকে ভোট দিতে বানচাল করার চেষ্টা করতেছে, আমি তার বিরোধিতা করি অথবা আমি ভোট দিব, এটা হইতে পারে। কোনটা হবে যে প্রভাব পড়বে, প্রভাব পড়তে পারে। একটা বিষয় মানে আওয়ামী লীগ এতদিন কিন্তু খুব বেশি জোরে সোরে নামেনি, খুব সম্প্রতি যে কয়েকটা ঘটনা ঘটলো এই ঘটনাগুলো আওয়ামী লীগ ঘটেছে, আপনি কি বললো? একটা বিষয় বলি, এটা কি মানে এমন, যেমন ধরেন বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে জামাতের নেতারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করছেন যে ভোটের সমীকরণে আওয়ামী লীগকে কাছে টানবার, এটা কিন্তু এক প্রকার প্রকাশ্য হয়ে গেছে। তো এইটা কি আসলেই তাদের ভোট বাড়াবে, নাকি আগামী ভোটের ক্ষেত্রে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেবে? না, বিএনপি এবং জামাতের যে আচরণটা, এই আচরণটা নিয়ে না অনেকে হাসাহাসি করছে। যেমন আমি নিজেও একটু হাসতেছি যে 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 তোমার চরম শত্রু তার ভোটে যেন তোমার এত হাহাকার কেন? আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তার পেছনে কি বিএনপি এবং জামাতের হাত নাই? হাত তো আছে। তাদের দাবি নাই? দাবি তো আছে, তারা তো দাবি করছে এদের নিষিদ্ধ করে দাও। কারণ এই ডক্টর ইউনূস তো একাধিক বিদেশি পত্রিকা, একাধিক বিদেশি মিডিয়া ইন্টারভিউতে বলছে তার সরকারের কোনো রকম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাই। আবার পরে এটাও বলছে যদি পলিটিক্যাল পার্টিগুলি চায় তাহলে হবে। এখন পলিটিক্যাল পার্টিগুলি চেয়েছে, উনি করেছেন, নিষিদ্ধ করেন নাই, স্থগিত করেছেন। তার মানে ওরা তো ভার্চুয়াল ইলেকশন করতে পারতেছে না। তো এটা তো পলিটিক্যাল পার্টির দাবির প্রেক্ষিতে হয়েছে। সেই পলিটিক্যাল পার্টিগুলি কারা? বিএনপি এবং জামাত, এরাই দাবি করেছে করে নিয়ে এখন আবার যারে বাইরে থেকে বের করে দিচ্ছ, যারে কথা বলতে দিচ্ছ না, কারণ তার কাছ থেকে ভোট নেওয়ার জন্য এত হাহাকার তুমি করতেছো কেন, এত হাত পা ধরতেছো কেন? এটা কিন্তু ওই দলগুলোর এক ধরনের, মানে তাদের নিজেদের ভোটের প্রতি তাদের আস্থাটা নাই, এটা এক ধরনের দেউলিয়াত্ব আমি মনে করি। কিন্তু আলটিমেটলি কি হবে আমি জানি না। তবে আওয়ামী লীগের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে, এটা আমি আগেও বলেছি যে আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কিন্তু আগামী ভোটটা আসলে আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে।